নমস্কার, আমি সঞ্জয় রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন S2S মিডিয়া। দর্শক, এই মুহূর্তে যেটা জানানোর বিষয় যে আজকের এই আলোচনা পরম্পরায় এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের স্টুডিও যোগ দিয়েছেন আমার বন্ধু, আমার সহকর্মী হেমাব সেনগুপ্ত, বিশিষ্ট সাংবাদিক। হেমাব, প্রথমে নমস্কার। নমস্কার। প্রদীপ, কেমন আছো? এমনি ঠিক আছে। শরীর ঠিক? শরীর চলছে, সদ্য পিতৃবিয়োগ, তার জন্য একটু মানসিক চাপ তো আসেই হঠাৎ করেই যখন এরকম ঘটনা ঘটে, তো তার উপরও চালিয়ে নিতে হচ্ছে প্রকৃতির নিয়মে। এই যাই হোক, ওর একটা মানে সদ্য ঘটনা ঘটেছে, পিতৃবিয়োগ হয়েছে। তারপরেও হেমাবো আমাদের ডাকে বা আমাদের অনুরোধে আজকে এই বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়েছে। ওর জন্য অনেক S2S মিডিয়ার পরিবারের পক্ষ থেকে অনেক ওকে ধন্যবাদ জানাই। হেমাবো, প্রথমেই বলি জয় জগন্নাথ। জয় জগন্নাথ। শুভ রথযাত্রায় সবাইকে শুভেচ্ছা, তোমাকেও শুভেচ্ছা। অনেক সারাদিন ধরেই আমরা আলোচনায় ছিলাম, যেমন সনাতনী মানুষ ছিলেন, ভোলানাথ মণ্ডল ছিলেন দেবগুরু বন্দ্যোপাধ্যায় অধ্যাপক, তারপরে তুমি এসছো। পরে সারাদিনই অনেক চাপ চলছে, কিন্তু আলোচনাও চলছে এবং আলোচনা আজ বেশ অনেক কিছু নতুন নতুন তথ্য জানতে পারছি। আমিও সমৃদ্ধ হচ্ছি, ফলে চাইবো যে তোমার কাছ থেকেও আমরা নতুন কিছু তথ্য পাচ্ছি এবং সেগুলো আমাদেরকে সমৃদ্ধ করবে, দর্শকরাও সমৃদ্ধ হবে। প্রথমে একটা প্রশ্ন করি যে পুরীতে যে রথের যে বিষয়টি রয়েছে, পুরীর রথ আমরা এতদিন জানতাম, তার পাশাপাশি ভারতবর্ষে বিভিন্ন জায়গায় রথ পালিত হয়, পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম নয়। পশ্চিমবঙ্গে এবার একটা বাড়তি উন্মাদনা, কারণ দীঘাতেও একটা মন্দির হয়েছে, কালচারাল সোসাইটি সেন্টার। তারপরে সেই মন্দির হওয়ার পর এবারেও সেখানেও রথ হচ্ছে, ফলে সেই রথ প্রথম রথ এবং মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত হয়েছেন এবং প্রত্যেক মুহূর্তে তদারকি করছেন। আজকে আমরা দেখতে পাচ্ছি রথের উৎসবে তিনিও যোগ দিয়েছেন। যাই হোক, প্রথম যে প্রশ্নটা, আমি প্রথমেই একটা প্রশ্ন করতে চাই যে শ্রীক্ষেত্র বাঙালির কাছে এত প্রিয় কেন? মানে আমাদের পুরী বা শ্রীক্ষেত্র যেটা বলা হয়, সেটা এত প্রিয় কেন হয়েছে? কোনো বিষয় থেকে কি ব্যাখ্যা জানা যাচ্ছে? প্রথম যেটা বিষয় সেটা হচ্ছে যে বাঙালির দ্বিতীয় বাড়ি বা দ্বিতীয় ঘর আমরা বলি যে পুরীকে। তার একটাই কারণ, একজন বাঙালি সে প্রথম বেড়াতে যাওয়ার যে স্থানটিকে চয়ন করে বা খোঁজে, সেটার প্রথম ডেস্টিনেশন হয় পুরী। তো তার কারণ হঠাৎ করে বাঙালি সমুদ্র দেখতে যায় বলে নয়, কারণ বাংলাতেই তো সমুদ্র আছে, দীঘায় সমুদ্র আছে। কিন্তু এই পুরীর সঙ্গে বাঙালির যোগাযোগ সম্বন্ধটা কিন্তু 500 বছরের বেশি প্রাচীন। সেই ইতিহাস সমৃদ্ধ কিছু তথ্যের থেকেই প্রমাণ করে যে বাঙালির সঙ্গে পুরীর কতদিনের সম্বন্ধ, দীর্ঘ যোগসূত্র রয়েছে। তার অন্যতম যেমন জগন্নাথ, আর তার থেকেও যার টানে বাঙালির এই যোগসূত্রটি, সেটি হচ্ছে যে পৃথিবীর অহিংস আন্দোলনের উদ্গাতা, তার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। অর্থাৎ আমাদের কাছে, বাংলার কাছে যিনি গৌরাঙ্গ, যার ছোটবেলার নাম নিমাই। তো এই চৈতন্য মহাপ্রভু বাংলায় তার যে ভাবান্দোলন, তার একটা বড় অংশ, অর্থাৎ তার 48 বছরের আয়ুষ্কালের মধ্যে তার সন্ন্যাস জীবনের 24 বছর তিনি পুরীতে ছিলেন। তো পুরীতে থাকাকালীন তার যে সেই ভাবান্দোলন যে শুধু সংকীর্তন, হাত তুলে নিতাই গৌর বলে নাচা, এটা নয়। আমরা আজকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, অর্থাৎ মুখ্যত হিন্দুদের যে বিভিন্ন জাতি, সেই বিভিন্ন জাতির মানুষরা আজকে যে জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে পারে, সেটার কৃতিত্ব চৈতন্য মহাপ্রভুর। চৈতন্য মহাপ্রভুর আগে জগন্নাথ মন্দিরের দ্বার অব্রাহ্মণদের জন্য বন্ধ ছিল। মানে তিনি জগন্নাথকে উন্মুক্ত করেছেন সকলের কাছে, মানে সকলের দেবতা করে তুলেছেন। এবং তৎকালীন পুরীর গজপতি রাজ প্রতাপ রুদ্র, সেই রাজা যিনি একান্ত চৈতন্য অনুগত ছিলেন, তো তাকে তিনি বলেছিলেন যে এই জগন্নাথ মন্দিরের দ্বার সবার জন্য উন্মুক্ত করতে হবে, শুধু ব্রাহ্মণ সমাজের মধ্যেই এই জগন্নাথ থাকবে। হ্যাঁ, এবং তার অর্থাৎ তার এই ভাবান্দোলনটা
হরিবোলটা আজকে আমাদের যে বিভিন্ন রাজনৈতিক দলের স্লোগান, সেই হরিবোলটা কিন্তু চৈতন্য মহাপ্রভুর সমস্ত জাতি ধর্ম বর্ণকে এক রাস্তায় এক ছাতার তলায় আনার একটি স্লোগান, এবং এক সূত্রে বাঁধা। তো কমিউনিটি ফেস্ট, কমিউনিটি সং, অর্থাৎ আমরা বলি হরির লুট আর হরি বল। এই নাড়া চৈতন্য মহাপ্রভু দিয়েছিলেন এবং তার ফলস্বরূপ আজকে আমরা সবাই জগন্নাথ দেখতে যাই। চৈতন্য মহাপ্রভু তার পরিকরদের নিয়ে যে জগন্নাথ অর্থাৎ উড়িষ্যার বুকে যে এই আন্দোলন খাড়া করেছিলেন, সেটাতে কিন্তু তৎকালীন রাজা তার আনুগত্য স্বীকার করেছিল, তার ফলস্বরূপ এই চেঞ্জেসগুলো হয়েছিল। আচ্ছা, চৈতন্য মহাপ্রভু পুরীতে গিয়ে কেন এই ক্ষেত্রটা প্রস্তুত করলেন? এটা কি মানে ওখানে করার কোনো ওনার নির্দিষ্ট কোনো ইচ্ছা ছিল? এটা তো বেঙ্গলের ক্ষেত্রে হতে পারত। চৈতন্য মহাপ্রভু তার আগে বাংলায় সবচেয়ে বড় অহিংস গণ আন্দোলনটা করেছিলেন। তখন বাংলার শাসক চাঁদ কাজী তিনি ফতোয়া দিয়েছিলেন যে বাঙালি হিন্দুরা কোথাও কোনো সংকীর্তন করতে পারবে না, এবং তার সেই সনদ অর্থাৎ অর্ডার, সেই অর্ডারে ছিল যে এটা যদি করা হয় তাহলে সমস্ত হিন্দু সোসাইটিকে কয়েদ করা হবে, সংকীর্তনের যে ইনস্ট্রুমেন্ট খোল, করতাল, মৃদঙ্গ, মন্দিরা, এগুলো সব ভেঙে দেওয়া হবে, এবং সেটা হয়েওছে। তারপরে চৈতন্য মহাপ্রভু তার পরিকর অর্থাৎ ফ্রেন্ড সার্কেল, তার গ্রুপ, তার সোসাইটিকে নিয়ে একটি অহিংস গণ আন্দোলন তৈরি করেছিলেন। তো সেটা মানুষ সবাই জানে। তারপরে চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নিয়ে মায়ের অনুরোধে পুরীতে শেষ জীবনের 24 বছর থাকলেন। তো সেই জন্যে বাঙালির, এবং মাও চেয়েছিলেন যাতে খুব দূরে না থাকে, যাতে আমি আমার নিমায়ের সংবাদটা নিয়মিত পেতে পারি। তো এই দৃষ্টিতে তখন থেকেই চৈতন্য মহাপ্রভু পুরীতে থাকলেন। তার আগে তিনি দীর্ঘ দাক্ষিণাত্য ভ্রমণ করেছেন, সারা ভারতবর্ষ ভ্রমণ করে এসে পুরীতে এসে আবার উপস্থিত হলেন। তো এই সময় থেকেই চৈতন্যের টানে বাঙালির পুরী যাওয়াটা শুরু হলো। তাহলে কি পাওয়া গেল না, আমার ভালোবাসার জন নিমাই গৌরাঙ্গ চৈতন্যকে পাওয়া গেল, একই সঙ্গে উপরি পাওনা জগন্নাথ দর্শন হলো। এই যে যোগসূত্র, এই থেকেই বাঙালির পুরী যাওয়ার যে আগ্রহ সেটা বাড়লো। পৃথিবীর যে গৌড়ীয় যে বৈষ্ণব সমাজ রথে প্রতি বছরই তারা পুরীতে যায়, এই যাওয়ার কারণ কি, মানে কেন যায় তারা? ঠিক, যেটা একটু আগেই বলছিলাম যে চৈতন্য মহাপ্রভু যে অহিংস গণ আন্দোলন তৈরি করলেন, সমস্ত জাতি ধর্মের বেড়া ভেঙে দিয়ে, এই গণ আন্দোলন এমন রূপ নিয়েছিল সংকীর্তন যে তখন বলা হতো প্রেম বন্যায় ভেসে যায়। এই প্রেম বন্যাটা কি না, এই সবাই এই সংকীর্তন নামক যে সমবেত হওয়ার যে ডাক, তাতে মানুষ ভেসে গেল। প্রেম বন্যাটা কি না, এই যে কাস্টিজমের মতো একটা ভয়ঙ্কর গ্রাসের মধ্যে বাঙালি সমাজ এই 500 বছর আগে চলছিল, যাদের একে অপরের পাশে বসার ইচ্ছা, পাশে যাওয়ার ইচ্ছা, একসঙ্গে খাওয়ার ইচ্ছা, কিন্তু এই যে জাতি ধর্মের ভয়ঙ্কর বেড়াজাল, সেটা যখন ভেঙে গিয়ে সবাই একে অপরকে জড়িয়ে ধরছে, একসঙ্গে খাচ্ছে, একসঙ্গে কীর্তন করছে, একসঙ্গে নাচছে, এই চৈতন্যের কমিউন লাইফ, এই চৈতন্যের এই আন্দোলন বা এই টান, এখান থেকে হঠাৎ চৈতন্যদেব সন্ন্যাস নিয়ে বেরিয়ে গেলেন। তো আমার যার টানে, যার ভালোবাসায় আমি রাস্তায় নেমেছিলাম, তার পথ অনুসরণ করেছিলাম, সে হঠাৎ চলে গেল বাংলা থেকে। তো এই জন্যে এই চৈতন্যকে দেখার জন্য, চৈতন্যের সঙ্গ পাওয়ার জন্য তার পরিকর পার্ষদরা ফি বছর রথের 3 মাস আগে তারা নীলাচল যাত্রা করতেন, অর্থাৎ যাকে পুরী আমরা বলি। পুরীর অনেকগুলি নাম আছে, শ্রীক্ষেত্র, পুরুষোত্তম ক্ষেত্র, জগন্নাথ ক্ষেত্র এবং নীলাচল ক্ষেত্র। তো এই তখন পায়ে হাঁটা ছাড়া কোনো রাস্তা ছিল না, আর ছিল জলপথ। তো বাংলা থেকে উড়িষ্যা যেতে কম বেশি 18টির বেশি ছোট বড় নদী নালা পড়ে। তো এই 18টি নালা পেরিয়ে জগন্নাথ ক্ষেত্রে পৌঁছতে হতো।
তো তার জন্য 3 মাসের খাবারের রসদ নিয়ে তারা যাত্রা করতেন। তো এই যাত্রা করার জন্য এই টিমের নেতৃত্ব দিতেন রাঘব গোস্বামী বলে একজন চৈতন্য পরিকর। তো তিনি বলতেন যে চলো আমি লিড করছি এই টিম, আমরা সবাই মিলে যাব গৌর দেখতে বা চৈতন্য দেখতে। তাদের কাছে কিন্তু চৈতন্য ছিল না, তাদের কাছে ছিল কিন্তু কারুর কাছে নিমাই, কারুর কাছে গৌরাঙ্গ। রথযাত্রার কথা এলেই পুরীর কথা আসে, কিন্তু আজকে জগন্নাথের রথ, বলরামের রথ, সুভদ্রার রথ, কটা চাকা, কার কি নাম, এই বিষয়ে কি রঙের, কি কোন কোন রথের কি বৈশিষ্ট্য, কোনটি আগে যাত্রা করে, এরকম অনেক প্রশ্ন আসে। তো সেগুলো নিয়ে বাঙালি এই দীর্ঘ দিনের ভালোবাসার টানে অনেক কিছু জানে, কিন্তু এই রথযাত্রাকে কেন্দ্র করে এই 500 বছরের বাঙালির পুরী যাত্রা কোন কোন আকর্ষণ, পুরীর মুখী, হ্যাঁ, কি কি ফেস্টিভ্যাল এই জগন্নাথের রথের ছাড়াও হয়, সেটাই কিন্তু আমি আজকে রাখতে চাইছি S2S মিডিয়ার দর্শকদের কাছে। তো এই যে চৈতন্য মহাপ্রভুর পরিকররা রথের আগে যাত্রা করলেন, 3 মাস পথ অতিক্রম করে হাঁটলেন, তো তারা নিজেদের যেমন খাবার নিলেন, তেমন তারা তারও 3 মাস আগে থেকে চৈতন্যকে ভালোবেসে, অর্থাৎ গৌরাঙ্গকে ভালোবেসে, তাদের গৌরকে ভালোবেসে সব ড্রাই ফ্রুট এগুলো তৈরি করতে লাগলেন। ড্রাই ফ্রুটের মধ্যে এমন এমন আইটেম আছে যেগুলো আজ বাঙালি ভুলে গেছে, হারিয়ে গেছে, কিন্তু সেগুলো বাঙালির দৈনন্দিন মধ্যে ছিল। তো এই আইটেমগুলো তারা তৈরি করতেন। এই রাঘব পণ্ডিতের বোন ছিলেন দময়ন্তী। তো এই দময়ন্তী এই সমস্ত, যেমন কাসুন্দি, এই কাসুন্দির আবার 2-3 রকম, আম কাসুন্দি, ঝাল কাসুন্দি, আদা কাসুন্দি, মানে কাসুন্দিরই একটা প্রকার, আবার আদা শুঁট, আবার শালি ধানের খই তা দিয়ে নাড়ু, আবার কনকচুর ধানের মুড়ি, সেটা দিয়ে সেটা গুঁড়ো করে তার সঙ্গে চিনি, গাওয়া ঘি, মৌরি ভেজে গুঁড়ো করে সেটা মাখিয়ে একটা নাড়ু। এরকম আমি যেগুলো বলছি, তো যেগুলো ড্রাই ফ্রুটস অনেকদিন থাকবে। তো চৈতন্য চরিতামৃত, চৈতন্য জীবনীকার যে আকর গ্রন্থ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর লেখা, তাতে এই প্রত্যেকটির আইটেম পুঙ্খানুপুঙ্খ বলা আছে। তো এই সমস্ত শুকনো খাবার তারা চৈতন্যের জন্য, তাদের নিমাইয়ের জন্য, তাদের গৌরের জন্য তৈরি করতেন। আপনারা শুনলে অবাক হবেন যে বাংলার যে গঙ্গা, সে গঙ্গার যে পলি মাটি তা তারা আহরণ করতেন, করে কাপড়ে ছাঁকা হতো, ছেঁকে পলি মাটিটা আরও মসৃণ হতো, তাতে কর্পূর আদি গন্ধদ্রব্য দেয়া হতো, দিয়ে সেটা রোদে শুকানো হতো, শুকিয়ে সাইজ করে সেটা পাটালির মতো করা হতো। এগুলো হচ্ছে তখনকার সাবান। অর্থাৎ এই যে গঙ্গা মাটি, সেটা পলি, তার সঙ্গে কর্পূর, অন্য গন্ধদ্রব্য দিয়ে সেটা শুকিয়ে পুঁটলি করে, তখন তো ব্যাগ, কিডস এসব ছিল না, কাপড়ের পুঁটলি করে 1 বছর যাতে চৈতন্য বা তার নিমাই, তার গৌর এই সাবানটা ব্যবহার করতে পারে, সেটা মানে আকর্ষণ বা ভালোবাসার কোন লেভেল থাকলে এটা হতে পারে, এই আবেগটাকে ফিল করা। তো এই 1 বছরের গৌরের খাবার নিয়ে এই রাঘব পণ্ডিত, এটাকে বলা হতো ঝালি বা ঝাঁকা। ঝালি 2 রকম হয়, একটি হচ্ছে ঝাঁকা মানে মাথায় বড় ঝুড়ি, তার মধ্যে অনেক হাঁড়ি বসিয়ে বা পুঁটলি বসিয়ে নিয়ে যাওয়া, এটা ঝাঁকা। আর ঝালি হচ্ছে কিছু মাথায় আর কিছু বাঁকে, অর্থাৎ বাঁকে সমান পরিমাণ থাকবে, তবে সেটা বইতে পারবে। তো এই সমস্ত সামগ্রী নিয়ে তারা এই পথ হাঁটতেন, তাদের গৌরকে ভালোবেসে, বিস্তৃত পথ। এবং এই নদী পেরিয়ে
রথের 4 দিন আগে তারা পুরীতে পৌঁছতেন। কি ক্যালকুলেশন! ঠিক, মানে 4 দিন আগে পৌঁছতেন। তো জগন্নাথ ক্ষেত্রে চৈতন্য মহাপ্রভু যে বাড়িটিতে থাকতেন সেটি মহারাজা প্রতাপ রুদ্রের যে রাজপুরোহিত, তার নাম কাশী মিশ্র। কাশী মিশ্রের একটি 6 ফুট বাই 3.5 ফুটের একটি লম্বা সরু ঘর, আমরা মানে ধারণা করতে পারছি সেটি কইটুকু, কিন্তু চৈতন্য মহাপ্রভু 7.5 ফুট 8 ফুট ছিলেন। মানে সেই ঘরে তিনি মাটিতে শুলে তার দেহটি বাইরে বেরিয়ে আসতো, দরজার বাইরে, এরকম একটি ঘর। এই ঘরে চৈতন্য মহাপ্রভু থাকতেন। সেটিকে বলা হতো গম্ভীরা ঘর, মানে গুপ্ত ঘর, ছোট ঘর, একান্ত ঘর, এমন ঘরকে। তো সেই ঘরে থাকতেন। তো এই সংকীর্তন করতে করতে রাঘব পণ্ডিতের নেতৃত্বে চৈতন্য পার্ষদ, অদ্বৈত আচার্য, নিত্যানন্দ মহাপ্রভু, শ্রীবাস পণ্ডিত, নরহরি সরকার, বাসুদেব ঘোষ, এইরকম বহু পার্ষদরা, প্রায় সেই সংখ্যা 200-র ওপর, তারা যাত্রা করতেন। এই যাত্রার সঙ্গী হতেন এই সব মানুষদের অনেকের স্ত্রীও, কারণ তাদের আদরের নিমাই, তাদের প্রাণের গৌর দেখতে যাব। এই পথ হেঁটে তারা পৌঁছতেন গৌরের জন্য বিভিন্ন ভালো খাবার সঙ্গে করে নিয়ে। এই তারা সংকীর্তন করতে করতে পুরী ঢুকতেন, আর চৈতন্য মহাপ্রভু সেই সংকীর্তনের শুনে বলতেন, ওই গৌরমণ্ডল, অর্থাৎ বাংলাকে বলা হয় গৌরমণ্ডল, পুরীকে বলা হয় ক্ষেত্রমণ্ডল, আর বৃন্দাবনকে বলা হয় ব্রজমণ্ডল। ওই গৌরমণ্ডলের আমার প্রিয়জনরা আসছে। চৈতন্যের যে একান্ত সেবক ছিলেন তার নাম গোবিন্দ দাস। প্রিয় পার্ষদ ছিলেন রায় রামানন্দ, স্বরূপ দামোদর। এদেরকে বললেন, তোমরা দেখো ওরা এসেছে। তো সিংহদ্বার, অর্থাৎ জগন্নাথ মন্দিরের যে প্রধান ফটক, যার সামনে অরুণ স্তম্ভ আছে, সেই অরুণ স্তম্ভের সামনে এই বাংলার অর্থাৎ গৌরমণ্ডলের ভক্তরা গিয়ে পৌঁছেছেন। আর ওদিক থেকে উড়িষ্যাবাসী চৈতন্যের প্রিয় পার্ষদরা এসে পৌঁছচ্ছেন রথের 4 দিন আগে। তখন এই গৌড়িয়া, অর্থাৎ গৌর থেকে, গৌর বাংলা থেকে যারা পৌঁছেছেন, আর উড়িয়া, তাদেরকে উড়িষ্যাবাসীদের উড়িয়া বলা হয়, এই উড়িয়া এবং গৌড়িয়াদের মিলন হয় রথের 4 দিন আগে জগন্নাথের সিংহদ্বারের সামনে। অর্থাৎ চৈতন্য পরিকর উড়িষ্যার ভক্তরা, বাংলার গৌর পরিকররা জগন্নাথের সিংহদ্বারে তাদের প্রথম, আবার 1 বছর পরে দেখা হচ্ছে। উড়িয়া ভক্তরা জগন্নাথের প্রসাদী ফুল, চন্দন, মালা তাদের পরিয়ে বরণ করছেন। এ হচ্ছে এই প্রাদেশিকতা বোধ ভেঙে, আমরা বলি না এটা আমাদের, এটা ওদের কথা শুনবো না, এই প্রাদেশিকতা কাটিয়ে সার্বজনীনতার একটি প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে এই রথের 4 দিন আগে উড়িয়া গৌড়িয়া মিলন। এখনো হচ্ছে। এখন বাংলার ভক্তরা তারা ট্রেনে যান, 4 দিন আগে তারা পৌঁছন এবং এটি একটি উৎসব হয়। আচ্ছা, তো আমি শুরুতেই বলেছিলাম যে আজকে এমন কিছু আমরা S2S মিডিয়ার দর্শকের কাছে বলতে চাই যে রথে আমরা যাই, কিন্তু আমরা যেন বাংলার শেকড়ের যে ইতিহাস আজও বহমান পুরীতে, সেগুলো আমরা খোঁজ করতে পারি। তাহলে এখনো দেখতে পাবো যে এখনো উড়িয়া ভক্তরা এসে দাঁড়ায়, গৌড়িয়া ভক্তরা সংকীর্তন করে এসে রথের 4 দিন আগে সিংহদ্বারে এসে পৌঁছয়, একে অপরের মালা দেয়া নেওয়া হয় এবং সৌজন্য বিনিময়। তারপরে সবাই মিলে তারা ওই গম্ভীরা ঘর এখনো আছে। আপনারা যারা পুরী যাবেন, সেটিকে বলা হয় রাধাকান্ত মঠ বা কাশী মিশ্রের বাড়ি। মহারাজা প্রতাপ রুদ্রের যে রাজপুরোহিত, তার বাড়ির সেই গম্ভীরা ঘর এখনো আছে। শুধু তাই নয়, এই গম্ভীরা ঘরে চৈতন্য মহাপ্রভু যে ঘরটিতে থাকতেন, তার ঘরের কোণে একটি রেডি তেলের প্রদীপ জ্বলত। রেডি একটি ফল, তা থেকে নিঃসৃত
তো সেই রেড়ির তেলের প্রদীপ জ্বলতো। তো আজও চৈতন্য মহাপ্রভুর জ্বালা প্রদীপটি আজও জ্বলছে, শুধু 500 বছর ধরে সলতে তাতে যোগ দিয়ে দেওয়া হয়। মানে একটা সলতে জ্বলছে, তার পেছনে আর একটা সলতে ঘি বা তেল এটা যোগান দেয়, কার্যত বন্ধই হয় না, আজ জ্বলছে। অনির্বাণ জ্যোতি চৈতন্য মহাপ্রভুর জ্বালা। আরও দুটি দুর্লভ জিনিস আপনারা পাবেন, সেটি হচ্ছে চৈতন্য মহাপ্রভু যে ভারতী সম্প্রদায়ের সন্ন্যাস নিয়েছিলেন, সন্ন্যাসীর যে দণ্ড, কমণ্ডলু এবং পায়ের খড়ম, তখন জুতো নয় খড়ম, তো সেই খড়মটি আজও আছে। চৈতন্য মহাপ্রভু ব্যবহৃত কমণ্ডলুটি আছে। আর সচিমা চৈতন্য মহাপ্রভুকে, অর্থাৎ চৈতন্য প্রভুর মা, তার আদরের নিমাইকে একটি কাঁথা দিয়েছিলেন, সেটিও আছে। তো সেই গৌর গম্ভীরা রাধাকান্ত মঠ, সেখানে এই উড়িয়া গৌড়িয়া ভক্তরা মিলে চৈতন্য মহাপ্রভুকে দেখতে যেতেন। এটি একটি লীলা। আচ্ছা, পরের প্রশ্ন একটা আছে, সেটা হচ্ছে যে গৌর কে? কারণ আমরা গৌর সম্বন্ধে নিতাই গৌর শুনি, গৌরটাকে দেখুন, আমরা গৌর যত না চিনি, চৈতন্য দেব বা চৈতন্য মহাপ্রভুকে আমরা চিনি, এটা আমাদের পড়ার যে সিলেবাস তাতে আসে। চৈতন্য মহাপ্রভুরই একটি নাম, ছোটবেলার নাম নিমাই, বড় হয়ে তাকে বলা হয় গৌরাঙ্গ, বা তারই শর্ট করে বলা হয় গৌর। তো গৌর বললে এই বর্ণনাই আসে যে আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈক পিতরৌ কমলায় তক্ষৌ বিশ্বম্ভরো দ্বিজবরো যুগধর্মপালো বন্দে জগৎ প্রিয়করো করুণাবতারো। এই হচ্ছে গৌর। এই শ্লোকের মাধ্যমে গৌরের যে শরীর, গৌরের যে কাজ, গৌরের যে অবদান, সমস্তটি বর্ণনা আছে। তিনি আজানুলম্বিত বাহু, সেই জন্য বলা হয়েছে আজানুলম্বিত ভুজৌ। তো এই গৌর, যিনি বাংলায় অহিংস গণ আন্দোলন আনলেন, একজন সাধারণ আমার আপনার মতো বাড়ির একটি যুবক ছেলে হয়ে, আবার তিনি সন্ন্যাস নিয়ে সারা ভারতবর্ষে এমন একটি যুগধর্ম প্রতিষ্ঠা করলেন যা আজ সারা পৃথিবীব্যাপী, এমনকি যেগুলো ইসলাম ডমিনেটেড কান্ট্রি, সেখানেও আজকে আমরা দেখছি ইসকনের মাধ্যমে হরে কৃষ্ণ ভাব আন্দোলনের প্রচার চলছে বা হচ্ছে, বা বহু মানুষ তারা আমাদের এই বাংলার যে প্রবর্তিত ধর্ম তাতে সেই সংস্কৃতি অংশগ্রহণ করছেন। তো এই গৌর দেখতেই বাংলার মানুষ রথে পুরী যেত, আজও তারা যায়। এই রথের দ্বিতীয় যে দিনের যে উৎসবটি, সেটি হচ্ছে রাঘবের ঝালি সমর্পণ। আমরা একটু আগেই বললাম যে রাঘব ঝাঁকা নিয়ে গেলেন, তো এই সমস্তগুলো নিয়ে রাঘব দিলেন চৈতন্যের যে সেবক গোবিন্দকে। কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য চরিতামৃতে বলছেন, ধরো ধরো লও হে গোবিন্দ, গোবিন্দ রেখো যতন করে, মনোভাব বুঝি দিও শ্রী শচীনন্দনেরে। অর্থাৎ ধরো ধরো মানে আমি এটা এনেছি গোবিন্দ, তুমি এটা ধরো, তুমি সময় বুঝে ওর মন এবং তার বুঝে শ্রী শচীনন্দনকে, শচীনন্দন হচ্ছে, শচী হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু মা, তার নন্দন মানে পুত্র, শচীনন্দন গৌর হরিকে বলা হয়, তা শচীনন্দনকে দিও। আমি এনেছি নাও তুমি খাও গৌর, এটা বলছে না, এটাও একটি আনুগত্য, সৌজন্য কি আনুগত্য, যে আমার 365 দিন আমার গৌরকে দেখে রাখে যত্ন করে, তাকেই দায়িত্বটা বুঝিয়ে দেওয়া, তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া, এবং সে তার মন মর্জি ওর উপস্থিতি অনুযায়ী তার হাতে দেবে। সেই তো বলে কে গোবিন্দর কথা বলা হলো, বলছে এই গোবিন্দ কেমন গোবিন্দ, কেমন সে দাস না। চৈতন্য মহাপ্রভু যে বললাম 6 ফুট 3.5 ফুট ছোট্ট ঘরটিতে থাকতেন, তো একদিন চৈতন্য মহাপ্রভু দুপুরের খাবার খেয়ে
দরজায় মাথা দিয়ে তিনি ঘুমিয়ে পড়েছেন। অত বড় শরীর। তো গোবিন্দ চৈতন্য মহাপ্রভু পা টিপে দিতেন দুপুরের খাওয়ার পরে। তো ওই দরজায় মাথা দিয়েছেন বলে গোবিন্দ ঢুকতে পারছেন না। তো গোবিন্দ তিনিও সন্ন্যাসী, গোবিন্দ দাস বলে যে তিনিও সন্ন্যাসী, তিনি তার গায়ের উত্তরীয়টি গৌড়ের গায়ের ওপরে ফেলেছেন। ফেলে তিনি গৌড়কে ডেঙ্কেছেন, অর্থাৎ টপকেছেন, লাফিয়ে ঘরে গেছেন, গিয়ে পা টিপছেন। এদিকে বেলা গড়িয়ে বিকেল হয়েছে, গৌড়ের ঘুম ভেঙেছে। দেখছে গোবিন্দ তখনও ঘরের কোণে বসে আছেন, পা টিপছেন না, বসে আছেন। কি গো গোবিন্দ, তুমি ঘরের ভেতরে খাওনি? বলে, না প্রভু, আপনি তো বিশ্রামে ছিলেন, কি করে এখান দিয়ে টপকে যায়? বলে, এলে কেমন করে? বলে, এলাম তোমার নিমিত্ত, তোমার সুখের জন্য আমি তোমায় টপকে এসছি, কিন্তু এখন তো আমার ক্ষুণ্ণবৃত্তি, অর্থাৎ আমার পেট ভরানোর জন্য তোমায় টপকে যাব। এই সেই গোবিন্দ, এই এমন একটি ক্যারেক্টার যে তার গৌড়ের প্রতি ভালোবাসাটা কোন স্তরের, যে সে এই রকম তার জীবনচর্যায় গৌড়কে ভালোবাসে। তো এই খাবারগুলি তারা গোবিন্দকে দিয়েছেন। তখন সমস্ত আইটেম, মানে শতাধিক আইটেম দেওয়ার পরেও ঘরের এক কোণে একজন থোর এবং মোচা ঘাসের দড়িতে বেঁধে মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে, আর তার দু চোখ দিয়ে জল পড়ছে। এই ক্যারেক্টারটি হচ্ছেন শ্রীধর পণ্ডিত। ইনি বাইকাস্ট ব্রাহ্মণ। ইনি নবদ্বীপে থাকতেন, চৈতন্য মহাপ্রভুর সহপাঠী, একসঙ্গে পড়েছেন। এনার কাছে ইনি চৈতন্যকে চেনেন না, ইনি গৌরাঙ্গকে চেনেন না, ইনি চেনেন আমার বন্ধু নিমাই পণ্ডিতকে। কারণ নিমাই তর্কবিদ্যায় বা স্মৃতি ন্যায় শাস্ত্রবিদ্যায় তিনি এতটাই ছিলেন যে তিনি পণ্ডিত উপাধি পেয়েছিলেন। তো সেই জন্যে তিনি চেনেন আমার বন্ধু নিমাই পণ্ডিতকে। তো তিনি আর্থিকভাবে এতটাই দুর্বল ছিলেন যে তিনি থোর মোচা নবদ্বীপের হাটে বিক্রি করতেন, এটাই তার জীবিকা ছিল। তো নিমাই বাজারে যেতেন, বাজারে গিয়ে বন্ধুর কাছ থেকে থোর মোচা কোনো দিন কেড়ে নিয়ে চলে আসতেন। এই পয়সা পরে নিবি, এরকম একটা, বা আজকে আমি তোকে দেবো না, আজকে অন্যজন বলে গেছে এটা নেবে, আমি এখন তোকে দেব, দিবি না মানে। তো এরকম একটা সম্পর্ক চলতো। তো বন্ধু সন্ন্যাস নিয়ে চলে এসছে, এই যে 200 জন আসছে রাঘব পণ্ডিতের সঙ্গে, সেও পথ নিয়েছে এদের সঙ্গে, যে আমার বন্ধুকে একটু থোর মোচা দেব, এতদিন দেখি না, সন্ন্যাসী হয়ে গেছে গৌর। তো তিনি পৌঁছেছেন, পৌঁছে তার খুব খারাপ লেগেছে যে এত ভ্যারাইটির, এত দামি দামি আইটেম রাঘব পণ্ডিত এনেছে, আর আমি সামান্য থোর মোচা কি করে দেব বন্ধুকে। তাই গড় গড় করে চোখ দিয়ে তার জল পড়ছে। তো বলছেন যে কেমন করে দেব আমি এই সামান্য থোর মোচা। তিনি কাঁদছেন। চৈতন্য মহাপ্রভুকে গোবিন্দ দাস খবর দিয়েছেন যে শ্রীধর এসেছে থোর মোচা নিয়ে তোমার জন্য। আর চৈতন্য মহাপ্রভুর অত্যধিক একটি প্রিয় বস্তু হচ্ছে থোর মোচা। তো চৈতন্য মহাপ্রভু বেরিয়ে এসছেন ওই গম্ভীরা ঘুটির থেকে, রাঘবকে জড়িয়ে শ্রীধরকে জড়িয়ে ধরেছেন। শ্রীধর বন্ধু, তুমি আমার জন্য থোর মোচা নিয়ে এসছো, তুমি দূরে আছো কেন, এসো। তো এই যে বিভিন্ন চৈতন্য চরিতামৃতে উক্ত যেসব সামগ্রী, সেগুলি এবং এই শ্রীধরের থোর মোচা, এগুলি নিয়ে এই চৈতন্য পরিকরদের যে বংশধররা, তারা রথের 2 দিন আগে, 3 দিন আগে, সরি মাফ করবেন, 3 দিন আগে তারা ওই গৌড় গম্ভীরায় আজও ঝালি সমর্পণ করেন এখনো, যেটি গতকাল সম্পন্ন হয়েছে। মানে এটা ঐতিহ্যের ধারাবাহিকতা এখনো চলছে, এখনো মাথায় করে তারা নিয়ে যাচ্ছেন, সেই কত 500 বছর 500 বছর আগে থেকে।
আচ্ছা হেবাবু, একটা প্রশ্ন, উড়িষ্যাবাসীরা যারা গৌড়ীয় যে বৈষ্ণবদের তারা কিভাবে দেখতো, মানে আমাদের এখান থেকে যারা গৌড়ীয় বৈষ্ণবরা ওখানে যেত উড়িষ্যায়, তাদেরকে তারা কিভাবে দেখতো, এখনো কিভাবে দেখে, এই প্রশ্নটা তো এখন এমনিতে বাঙালিদের মধ্যে আমরা বলি এই ওরা উড়ে, আমরা বাঙালি, একটা যেন আন্ডার এস্টিমেটেড এরকম একটা আমাদের কলোকিয়াল ল্যাঙ্গুয়েজে চলে। কিন্তু উড়িয়াদের সঙ্গে বাঙালিদের যে একাত্মতা বা তাদের ভাষারও বেশ কিছু নৈকট্য আছে, কিছু কিছু শব্দ একই রকম বা সেটা কিন্তু চৈতন্য মহাপ্রভুর আগে এত সুন্দর ছিল না, একটু মানে বিরুদ্ধাচারণই ছিল। কিন্তু চৈতন্য মহাপ্রভুর এই ভাবান্দোলন এবং গজপতি রাজ প্রতাপ রুদ্রের মাধভট তাদের সঙ্গে যে সখ্যতা, সেটাতে কিন্তু এই উড়িয়া গৌড়িয়া মিলনের মাধ্যমে সেটা কিন্তু একটা সুমধুর সম্পর্কে পরিণত হয়। ফলত আজও উড়িয়া গৌড়িয়া মিলন উৎসবে জগন্নাথ মন্দিরের যারা সিঙারি পাণ্ডা তারা এসে মিলিত হন এই ইয়েতে। জগন্নাথ রথযাত্রার ঠিক আগের দিনের যে ফেস্টিভিটি, মানে আজকের দিনে যেটা হলো সারা দিন ব্যাপী, সেটিতে এবার আমরা আসছি। সেটি হচ্ছে গুন্ডিচা মার্জন। জগন্নাথের কেউ কেউ বলে মাসির বাড়ি, কেউ কেউ বলে গুন্ডিচা বাড়ি। জগন্নাথ যে প্রতিষ্ঠা হয়েছিলেন, প্রকট হয়েছিলেন, সেটা গুন্ডিচা বাড়িতে। পরে রাজাকে স্বপ্নাদেশ দিয়ে মন্দির করলেন এবং সেখানে জগন্নাথ মন্দিরে জগন্নাথ প্রতিষ্ঠা হলেন। এবং জগন্নাথের আগ্রহে বছরে ওই 7 দিনের জন্য জগন্নাথ গুন্ডিচা বাড়িতে যান, যেটি রথ হিসেবে যায়। তো চৈতন্য মহাপ্রভু বাংলা সাহিত্যের ইতিহাসে বলে নয়, সমগ্র গৌড়ীয় বৈষ্ণব সমাজের কাছে এটি একটি প্রতিষ্ঠিত সত্য যে রাধা এবং কৃষ্ণের মিলিত তনু হচ্ছে চৈতন্য। তো এই পুরীর মন্দিরটি চৈতন্য বৈষ্ণবীয় ধারার কাছে হচ্ছে দ্বারকা, এবং এই গুন্ডিচা বাড়িটি হচ্ছে বৃন্দাবন। অর্থাৎ বৃন্দাবনে রাধা গোবিন্দের যে লীলা, আর একটি সময় পরে গোবিন্দ বা কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গেলেন দ্বারকার রাজা হয়ে, যাকে বলা হয় দ্বারকাধীশ ভগবান। তো চৈতন্যের মধ্যে যে রাধা সত্তা, সেটি এই গুন্ডিচা নামক বৃন্দাবনে এসে এই রাধা সত্তার সঙ্গে জগন্নাথ কৃষ্ণের মিলন হয় এই গুন্ডিচা বাড়িতে। তো আমার প্রিয় আসছে গুন্ডিচা বাড়িতে, আমরা সবাই মিলে চলো সেই মন্দিরটিকে মার্জন করি, পরিষ্কার পরিচ্ছন্ন করি, পরিষ্কার করি। কারণ পুজোর সময় আমরা বাড়ি পরিষ্কার করি। তো 1 বছর এই মন্দিরটি অবরুদ্ধ থাকে, আবার এই রথের আগে। তো চৈতন্য মহাপ্রভু তার পার্ষদরা যখন পৌঁছে গেলেন, গৌড়িয়া পার্ষদরা এবং উড়িয়া পার্ষদদের সকলকে নিয়ে কীর্তন করে এই গুন্ডিচা বাড়িতে রথের আগের দিন পৌঁছান। এবং সমস্ত গুন্ডিচা বাড়িতে, গুন্ডিচা মন্দির, রত্নবেদী, পাকশালা, নাট মন্দির, মণিমন্দির, সমস্ত প্রাঙ্গণটি তিনি ধুয়ে মুছে নিজের উত্তরীয় দিয়ে জগন্নাথের রত্নবেদী মুছে দিচ্ছেন। চৈতন্য চরিতামৃতের দীর্ঘ ব্যাখ্যা রয়েছে। তো মুছে দিচ্ছেন, এবং এই মোছার পরে পুরো সম্প্রদায় নিয়ে চৈতন্য মহাপ্রভু সেখান থেকে হাঁটা পথেই ইন্দ্রদ্যুম্ন সরোবর বলে একটি সরোবর আছে, মানে ডোবা পুকুর পুষ্করিণী সরোবর, মানে বিশালতায় এইভাবে বাড়ে। তো সেই সরোবরে জগন্নাথের একটি যাত্রাও হয়। যাত্রা মানে জগন্নাথের রথযাত্রা যেমন একটি উৎসব, তেমন অনেকগুলি উৎসব আছে, সেগুলোর প্রত্যেকটি নামের পেছনে যাত্রা আছে। চন্দন যাত্রা, স্নান যাত্রা, রথযাত্রা। তো চন্দন যাত্রার উৎসবটি জগন্নাথের হয় ওই ইন্দ্রদ্যুম্ন সরোবরে। তো চৈতন্য মহাপ্রভু এই গুন্ডিচা বাড়িকে পরিষ্কার করে তিনি পরিকর নিয়ে গেলেন ইন্দ্রদ্যুম্ন সরোবরে, সবাই মিলে এখানে স্নান করলেন। এবং সেখান থেকে এলেন আই টোটা, টোটা মানে বাগান, আই নামে
একজন মা বা বুড়ি, তার বাগান, সেই ফুলের বাগান থেকে জগন্নাথের ফুলের মালা টালা যেত। তো সেই বাগানে বসে জগন্নাথের যে মহাপ্রসাদ, এই স্নান করে এসে পরিকর নিয়ে এসে পেলেন, মানে খাওয়া দাওয়া করলেন, এবং সমস্ত মানুষ এসে সঙ্গে একসঙ্গে, মানে এখানেও একটা কাস্টিজমকে ব্রেক করে সমন্বয়ের বার্তা দিলেন। তো এটি একটি উৎসব। পরের দিন রথযাত্রা। এই রথযাত্রায় চৈতন্য মহাপ্রভু 7টি সম্প্রদায় নিয়ে কীর্তন শুরু করলেন। রথাগ্রে চৈতন্য মহাপ্রভু কি কি করেন রথযাত্রাকে কেন্দ্র করে এই সময়টায়? এই সময় সেটার আমরা ব্যাখ্যাতে যাচ্ছি। তার কারণ হচ্ছে, তার আগে তেমন কোনো আকর গ্রন্থে পাওয়া যায় না যে রথাগ্রে কীর্তন, অর্থাৎ রথের অগ্রে কীর্তন। তো এই চৈতন্য মহাপ্রভু তার যে 200-300 পরিকর বাংলা থেকে গেলেন, এবং গৌড়িয়া যে হাজার হাজার পরিকর, তাদের এই পরিকররা যখন যেতেন, এরাকে আবার ব্যাক করে বাংলায় ব্যাক করে আবার ওই রথ শেষ হলো, আবার পরের বার 3 মাস আগে গেলেন, এই রকম এই ফরম্যাটটা ফলো হতো। তো তাতে তারা এই রথাগ্রে কীর্তনে এক একজন এক একটি সম্প্রদায়ের মুখ্য কীর্তনিয়া হলেন। একটি সম্প্রদায়ের মুখ্য কীর্তনিয়া হলেন নবদ্বীপের মুকুন্দ, একটি সম্প্রদায়ের মুখ্য কীর্তনিয়া হলেন অদ্বৈত আচার্য, একটি সম্প্রদায়ের মুখ্য কীর্তনিয়া হলেন বক্রেশ্বর পণ্ডিত, একটি সম্প্রদায়ের মুখ্য কীর্তনিয়া হলেন নরহরি সরকার ঠাকুর। তাহলে কীর্তনীয়দেরও কি ওই সম্প্রদায় যে শব্দটা আছে তার থেকেই? আচ্ছা, বিভিন্ন সম্প্রদায়। এবং এই সম্প্রদায়ের আবার কিছু স্পেশালিটি আছে, যেমন আমরা বাংলার ক্ষেত্রে বলে গরানহাটি, মনোহর শাহী, এগুলো এক একটা কীর্তনের ধারা বা স্টাইল আমরা যেটা বলি। তো সেই সম্প্রদায়, 7 সম্প্রদায় নিয়ে গৌর রথে জগন্নাথকে নিয়ে কীর্তন করতে করতে গুন্ডিচা বাড়িতে গেলেন। গুন্ডিচা বাড়িতে গিয়ে যখন গুন্ডিচা বাড়ির সামনে জগন্নাথ পৌঁছলেন, একটা অদ্ভুত অ্যাটমসফিয়ার আজও তৈরি হয়। রথ এসে গুন্ডিচা বাড়ির সামনে পৌঁছলো, তখন এই ডিস্টেন্সটা কতটা মোটামুটি? এটা বোধহয় মানে হিসেবে 6 কিলোমিটার। তো রথ জগন্নাথের গুন্ডিচা বাড়িতে পৌঁছলো, রথের ওপর জগন্নাথ আছেন। চৈতন্য মহাপ্রভু তখন রথের সামনে বসে তার পরিকর নিয়ে একটি কীর্তন করলেন। এটিকে বলা হয় যে গৌর রাধা আর জগন্নাথ নন্দনন্দন কৃষ্ণ, গুন্ডিচা মন্দির দ্বারে দোহাকার হলো মিলন। এটিকে বলা হয় চৈতন্য এবং জগন্নাথের মিলন। এখানে একটি বিখ্যাত পদ, যে পদটি প্রথম কীর্তনের গীত পদ, সেটি এই বীরভূম যাকে বুকে ধরে ধন্য, সেটি হচ্ছে চণ্ডীদাস। তার বিখ্যাত পদ, বহুদিন পরে বধূ আইল ঘরে, দেখা না হইতো পরানো গেলে, দুঃখিনীর দিন দুঃখে যে গেল, মথুরা নগরে ছিলে তো ভালো। অর্থাৎ বিরোহিনী রাধা তার কৃষ্ণকে বলছেন, তোমাকে যদি এবার না দেখতে পেতাম তাহলে প্রাণই যেত, তুমি তো মথুরা নগরে ভালোই ছিলে। তো চণ্ডীদাসের এই পদ ওই গৌরের সঙ্গে জগন্নাথের যে মিলন, এই অনুভব চণ্ডীদাস করছেন এবং তিনি লিখছেন। তো এই মিলন কীর্তনটি আজও এই যে লক্ষাধিক ভক্ত সমাগমের মাঝেও আমি দর্শকের কাছে আগ্রহ করব, আপনারা সুযোগ নেবেন, চেষ্টা করবেন যে একটা অদ্ভুত মায়াবী পরিবেশ তৈরি হয়। জগন্নাথ রথের ওপরে রয়েছেন, সামনে একটি বড় প্রদীপ জ্বালা, আর শয়ে শয়ে গৌরীয় ভক্তরা বসে তারা জগন্নাথকে দেখে তাদের গৌরের সঙ্গে মিলন করার জন্য তারা গাইছেন, বহুদিন পরে বধূ আইল ঘরে, দেখা না হইতো পরানো গেলে। তো আমার বন্ধুর আগ্রহ ছিল রথ নিয়ে বলার। তো S2S মিডিয়া আর 5টা সংবাদ মাধ্যমের থেকে একটু স্বতন্ত্রতা রাখার চেষ্টা করেছে শুরুর দিন থেকে। তো আমিও এই আগ্রহে সাড়া দিয়েছিলাম
যে যারা প্রতি বছর রথে যাবেন তারা অন্তত জগন্নাথ দর্শন করুন আমার বাংলার গৌরের মাধ্যমে, অর্থাৎ আমার বাংলার গৌরকে নিয়ে জগন্নাথ দর্শন করুন, তাহলে এক অন্য সুখ অনুভব করবেন। কারণ যে জগন্নাথ দেখতে যাচ্ছেন সেই জগন্নাথ মন্দিরে আমার আপনার যাওয়া হতো না আমার বাংলার গৌর না থাকলে। তাই তাকে একটা ক্রেডিট দেওয়া, তার সুখে আমরা তারই কারণে আমাদের এই যোগসূত্রের বৃদ্ধি। তো সেই জন্যে এরকম হয়তো অনেকেই জানেন, আবার অনেকে না জানতেও পারেন। এমন দর্শকদের জন্যই আজকে আমাদের এই চেষ্টা। তো আপনারা সকলে গিয়ে এই যে ঘটনাগুলি 550 বছর ধরে নিয়মিত হয়ে আসছে সেই ঘটনাগুলির শরিক হলে আমার মনে হয় রথযাত্রা আর একটা নতুন দিগন্ত খুলে দেবে।